যুদ্ধটা এভাবে যদি কিছুদিন চলে যায় এবং যদি এভাবে রিটালিয়েটরি অ্যাটাক হতেই থাকে, যে ইরানের উপর অ্যাটাক হচ্ছে, ইরানও ওদের বিভিন্ন স্থাপনা, ওদের যে তেল গ্যাস ফিল্ড বা যেগুলো আছে ওগুলোর উপর অ্যাটাক করতেই থাকে, তাহলে যখন দেশের ইকোনমিক একটা, এই গালফ কান্ট্রিগুলোর ইকোনমিতে একটা সিভিয়ার ধস যখন নেমে আসবে, তখন কিন্তু আমি একটা সেকেন্ড আরব স্প্রিং এর মধ্যে কিছু একটা আমি আশঙ্কা করছি। অ্যাবসলিউটলি আমরা যদি শুধুমাত্র ইসরায়েল কিংবা ইউএসএ কিংবা ইরান বা গালফ কান্ট্রি গুলো নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে সম্ভবত আমাদের টোটাল ক্যালকুলেশনে বা পুরো জিনিসটা বুঝতে আমাদের একটু ঘাটতি থেকে যাবে। সেটা হচ্ছে এই পুরো যুদ্ধটার একটা ভূ রাজনৈতিক একটা রসায়ন আছে, এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। তো সেটা নিয়ে আলোচনা করার আগে আমি যেটা মনে করি যে যুদ্ধটা একটা ইল কনসিভড আইডিয়া ছিল। আমি মনে করি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের তারা 1967 সালে যে 6 ডেজ ওয়ার ছিল বা গত বছর যে 12 ডেজ ওয়ার ছিল, ঠিক একইভাবে তারা হয়তো চিন্তা করেছে যুদ্ধটা খুব শর্ট, ইন্টেন্স, র্যাপিড এবং ডিসাইসিভ একটা দিকে তারা খুব শর্ট টাইম তারা পেয়ে যাবে। এখানে তাদের বোঝার ভুলটা ছিল, কারণ তাদের বেসিক্যালি তারা যেটা ভেবেছে যে একটা রেজিম পরিবর্তন করতে পারলেই হয়তো ইরানের ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটি টোটালি ডিস্ট্রয়েড হয়ে যাবে, তারা হয়তো খুব সহজেই দে উইল কাম টু টার্মস উইথ ইউএসএ। রেজিম চেঞ্জ বলতে তারা একটা ব্যক্তিকে টার্গেট করছে, হোয়াট দে থট, তারা মনে করেছে যে আয়াতুল্লাহ খামেনি, আলী খামেনিকে মারতে পারলে সম্ভবত রেজিম চেঞ্জ হয়ে যাবে। তারা যেটা বুঝতে পারেনি সেটা হচ্ছে ইরানের সিস্টেমটা কিন্তু ব্যক্তি কেন্দ্রিক না, এটা একটা পুরোটা সিস্টেম নির্ভর একটা জিনিস। মানে এক আয়াতুল্লাহ আলী খামেনি চলে গেছে, পরে যদি মুস্তাফা খামেনিও চলে যায়, তবে একটার পর একটা যদি যেতেই থাকে তারপরেও ইরানের রেজিম টিকে থাকবে। এই জন্যই বিকজ তারা একটা স্পিরিটের উপর ভিত্তি করে দীর্ঘদিন ধরে তাদের একটা সিস্টেম ডেভেলপ করেছে, উইচ ক্যানট বি ডিস্ট্রয়েড ওভার দি নাইট। এখানে তাদের শর্ট এবং ইন্টেন্স যে ওয়ারের প্ল্যানটা ছিল ইউএসএ, সেদিকে তারা একটা ভুল করেছিল, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আমরা যুদ্ধে সাধারণত একটা সিজি বলি, সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটিটা মোস্টলি হয়তো পাশ্চাত্যের যে শক্তিগুলো বা ইউএস পক্ষ, তারা ভেবেছে ওদের যে মিসাইল ক্যাপাবিলিটি এটাই হয়তো ওদের সেন্টার অফ গ্র্যাভিটি। বাট অ্যাকচুয়ালি ওদের সেন্টার অফ গ্র্যাভিটিটা ইনট্যাঞ্জিবল, যেটা আমি বলবো যে রেজিলিয়েন্স, টিকে থাকার যে সক্ষমতা। যেখানে ইউএস চাচ্ছে খুব দ্রুত যুদ্ধটাকে শেষ করে দিতে, ইরানের দিক থেকে কিন্তু যুদ্ধটা যত প্রোট্রাক্টেড হয়, যত প্রলং হয়, তত ইরানের জন্য সুবিধাজনক। কারণ হচ্ছে তাদের ওই রেজিলিয়েন্সটা আছে টু সাস্টেইন দি ওয়ার। তারা বছরের পর বছর বা মাসের পর মাস যুদ্ধটাকে সাস্টেইন করার মতো তাদের মেন্টাল রোবাসনেসটা তাদের আছে। আর সবচেয়ে বড় কথা, প্রথমে যে সমস্যাটা ছিল রেজিমের এগেনস্ট, যে রিফর্মিস্ট যে মুভমেন্টটা ছিল উইদিন ইরান, সে রিফর্মিস্ট যারা ছিল তারাও যখন দেখলো যে ইউএস এর পক্ষ থেকে ফার্স্ট স্ট্রাইকটাই হয়েছে একটা স্কুলের উপর, তখন কিন্তু অটোমেটিক্যালি পাবলিক সাপোর্ট টিল্টেড ইন ফেভার অফ দি ইরানিয়ান রেজিম। তারা কিন্তু বুঝতে পেরেছে যে ইট ইস নট দি রেজিম চেঞ্জ, ইজ নট দি টার্গেট, কারণ এরা ইনডিসক্রিমিনেটলি তারা সিভিলিয়ান টার্গেটের উপর হামলা করছে। সাবসিকুয়েন্টলি যখন নাকি অন্যান্য অয়েল ইনফ্রাস্ট্রাকচারের উপর হামলা হলো, তখন এটার রিফর্মিস্টদের বুঝতে কিছুই বাকি থাকলো না যে ইট ওয়াজ জাস্ট এ লিপ সার্ভিস অফ ট্রাম্প। অ্যাকচুয়ালি দে ওয়ান্ট টু, তারা চাচ্ছে যে ইরান যাতে এই অঞ্চলে ইসরায়েলের জন্য বা মিডল ইস্টে একটা শক্তিশালী দেশ হিসেবে দাঁড়াতে না পারে। এটা একটা জিনিস। দ্বিতীয় যেটা হয়েছে সেটা হলো, আমি যে ভূ রাজনৈতিক রসায়নের কথা যেটা বলছি, এখন অবশ্যই এটা ট্রাম্পের ইট ইজ ইন দি বেস্ট ইন্টারেস্ট অফ মিস্টার ট্রাম্প টু কাট শর্ট দি ওয়ার। সে যত দ্রুত এখান থেকে ডিপ্লোম্যাটিক্যালি এক্সিট নিয়ে চলে যেতে পারে, তো এটা তার জন্য ততই ভালো, কারণ সে দেশের ভেতরে এবং বাইরে সব দিক থেকে একটা প্রেশারের মধ্যে আছে। কিন্তু যদি আমরা থিওরিটিক্যালি ধরেও নিই যে ইরানও একটা নেগোসিয়েশনে পৌঁছাতে চাচ্ছে, সম্ভবত যে ভূ রাজনৈতিক যে ব্যাপারটা বললাম, যে এই যুদ্ধ থেকে অন্যান্য যে সমস্ত পক্ষগুলো লাভবান হচ্ছে ইন এ লং টার্ম, যারা লাভবান হচ্ছে তারাও চাবে না যে যুদ্ধটা শেষ হয়ে যায়। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি, এই যুদ্ধটা কিন্তু পেট্রো ডলারের উপরে একটা বড়সড় একটা আঘাত। আমরা অলরেডি দেখতে পেয়েছি যে হরমুজ প্রণালী দিয়ে কোন সব শিপমেন্ট যেতে পারবে, তারপরে ইরান শর্ত আরোপ করে দিয়েছে যে ডলারে যে সমস্ত পেমেন্ট হয় ওই সমস্ত কমোডিটি এদিক দিয়ে তারা যেতে দেবে না। যদি ইউয়ানে যদি এক্সচেঞ্জ হয় বা এই কমোডিটি যদি যেটা হবে ওটার লেনদেনটা বা পেমেন্টটা যদি ইউয়ানে হয়, তাহলে তারা এটাকে অ্যালাউ করবে। সো এটা একটা কিন্তু ডাইরেক্ট ইন্ডিকেশন যে এই যুদ্ধটা কিন্তু পেট্রো ডলারের যে ডমিনেন্স, যার উপর ভিত্তি করে ইউএস আজ একটা সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে বিশ্বের একটা ইউনিপোলার ওয়ার্ল্ডের যে লিডারশিপ টিকে আছে, সেটাকে চ্যালেঞ্জের মুখে ছুড়ে দিয়েছে কিন্তু যুদ্ধটা। এবং এই সুযোগটা অবশ্যই যারা ডি ডলারাইজেশনে বিশ্বাস করে, যারা ডলারের একচ্ছত্র আধিপত্য চায় না, সে সবগুলো দেশ ইনক্লুডিং ব্রিক্স এবং অন্যান্য যারা আছে, তারা সবাই চাবে যে যুদ্ধটার মাধ্যমে যাতে ডলার ফল করে এবং ডলারের একচ্ছত্র আধিপত্যটা যাতে এখানে শেষ হয়ে যায়। এটা হচ্ছে একটা আসবে।
আরেকটা আসপেক্ট যেটা সেটা হচ্ছে এই যে একটু আগে আমার একজন আলোচক আলোচক বললেন যে যে মধ্যপ্রাচ্যের বা গালফ কান্ট্রি গুলো যে রাজতন্ত্রের ব্যাপারটা এরা হচ্ছে একটা ভোগীবাদী সমাজ। আপনারা হয়তো জানেন যে ওদের যে সমস্ত মিলিটারি ইকুইপমেন্টস বা যা কিছু আছে, এয়ারক্রাফট ফাইটার বা জেট যেগুলো আছে ওগুলো কিন্তু ওরা চালায় না, এগুলো কিন্তু পাকিস্তান বা অন্যান্য দেশের পাইলটরা গিয়ে কিন্তু এগুলো কপারেট করে, বিকজ ওদের কিন্তু ট্রেনিংটা নাই, তাদের যুদ্ধ করার কমব্যাট এফিসিয়েন্সি কমব্যাট ওরিয়েন্টেশনটাই তাদের ভিতরে নেই। ওরা একটা ভোগবাদী সমাজ। এখন যেটা হচ্ছে, এই যখনই ইরানের উপরে কোনো অ্যাটাক করা হচ্ছে, বিশেষ করে ওদের ইকোনমিক যে স্ট্র্যাটেজিক অ্যাসেট যেগুলো আছে, তখনই কিন্তু ইরান রিটালিয়েট করছে, নট বাই স্ট্রাইকিং ইসরায়েল অর ইউএস তাদের ক্যাপাসিটির বাইরে, রেঞ্জের বাইরে। তারা অ্যাটাক করছে কিন্তু ওই সমস্ত কোলাবোরেটরদেরকে, গালফ কান্ট্রি যারা বিভিন্ন বেস এবং অন্যান্য সহায়তা দিয়ে ইউএস ইসরায়েলকে সহায়তা দিচ্ছে। এর ফলে যেটা হবে, ওই যদি এই সমস্ত গালফ কান্ট্রি গুলোর ইকোনমির উপর একটা সিভিয়ার একটা ব্লো যদি ইরান হানতে পারে, তখন হবে কি এই ভোগবাদী সমাজের মানুষগুলো একটা সময় সে রিয়েলাইজ করবে যে এই কিংস যারা আছে ওদের ওখানে, যে মনার্কি, যে মনার্কিক্যাল সিস্টেম যেটা তৈরি করছে, দ্যাট ইজ নট ইন দি বেস্ট ইন্টারেস্ট অফ দি অর্ডিনারি পিপল। আমি যেটা এক্সপেক্ট করছি, রাদার আমি আশঙ্কা করছি, যুদ্ধটা এভাবে যদি কিছুদিন চলে যায় এবং যদি এভাবে রিটালিয়েটরি অ্যাটাক হতেই থাকে, যে ইরানের উপর অ্যাটাক হচ্ছে, ইরানও ওদের বিভিন্ন স্থাপনা, ওদের যে তেল গ্যাস ফিল্ড বা যেগুলো আছে ওগুলো অ্যাটাক করতেই থাকে, তাহলে যখন দেশের ইকোনমিতে একটা, এই গালফ কান্ট্রি গুলোর ইকোনমিতে একটা সিভিয়ার ধস যখন নেমে আসবে, তখন কিন্তু আমি একটা সেকেন্ড আরব স্প্রিং এর মধ্যে কিছু একটা আমি আশঙ্কা করছি। কারণ এমনিতেই কিন্তু যে সমস্ত যে রাজতন্ত্রটা এতদিন ধরে চলে আসছে, এটার বিরুদ্ধে ওদের অর্ডিনারি সিটিজেন যারা ছিল তারা খুব একটা ভোকাল ছিল না, বিকজ তারা এটা কখনো ফিল করেনি, বিকজ দে হ্যাভ এনাফ ওয়েলথ। তারা যাই চেয়েছে মনার্কি তাদেরকে সেটাই প্রোভাইড করেছে। বাট যখন তাদের ইকোনমিক ব্যাকবোন গুলো আস্তে আস্তে ভেঙে যাওয়া শুরু করবে, তখন মানুষের এই যে ড্রিমটা, যেটা যে স্বপ্নটা তারা দেখছিল এতদিন ধরে, বা কমফোর্ট জোন, সেটা যখন চুরমার হয়ে যাবে, তখন আমি আশঙ্কা করছি একটা সেকেন্ড আরব স্প্রিং এর সম্ভাবনা এখানে কিন্তু রয়ে গেছে। তো এই সবগুলো জিনিসগুলো চিন্তা করলে, ইরান কিংবা অন্যান্য যারা বৈশ্বিক কোলাবোরেটর যারা আছে, যারা এই যুদ্ধের বেনিফিশিয়ারি, তারা কিন্তু যুদ্ধটাকে প্রলং করতে চাবে। তারা কিন্তু কোনোভাবেই চাবে না যুদ্ধটা থেমে যায়। কারণ ইরানও চাবে না, যেমন ইউএস এর একটা টার্গেট ছিল বা তাদের একটা অবজেক্টিভ ছিল, তারা রেজিম চেঞ্জ করবে। এখন ইরানেরও কিন্তু এখন একটা অবজেক্টিভ আছে, তারা হচ্ছে তাদের এই অঞ্চলের ভিতরে এমন কোনো পটেনশিয়াল থ্রেট যাতে এক্সিস্ট না করে, যাতে করে 1967 সাল, গত বছর, এবছরের মতো আবার 2 বছর বা 1 বছর পরে ওদের উপর আবার করে শক্তি সঞ্চয় করে তাদের উপর অ্যাটাক করা হোক। এটা তারা চাবে না। সো তারা চাবে এখানে এই মিডল ইস্টে বা গালফ কান্ট্রি গুলোর ভেতরে ইসরায়েলের ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটিটা, বিশেষ করে ইরানকে অ্যাটাক করার ক্যাপাবিলিটি, যেটা পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়া যায়, সেটা ইরানের এখন একটি টার্গেট হওয়া উচিত বলে আমি মনে করি। আমার ধারণা ওরা এইভাবে চিন্তা ভাবনা করছে। তাদের একমাত্র টার্গেট এখন হবে যাতে ইউএস এর কোনো বেস গালফ কান্ট্রিতে না থাকে, এবং ইসরায়েল যেন চিরদিনের মতো ইরানকে অ্যাটাক করার সক্ষমতাটা হারিয়ে ফেলে। লাস্ট যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে অ্যাবাউট নিউক্লিয়ার থ্রেট। এটা নিয়ে অনেকে অনেক কিছু বলছেন, বাট অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ডিটারেন্সটা যতখানি কার্যকর, অ্যাকচুয়াল নিউক্লিয়ার থ্রেটটা কিন্তু খুবই আনলাইকলি। আনলাইকলি এই জন্যই আমি বলছি যে মিউচুয়ালি অ্যাসিউড ডিস্ট্রাকশন বা ম্যাড কনসেপ্ট যেটাকে বলা হয়ে থাকে, যে যখনই কোনো একটা নিউক ছোড়া হবে কোনো একটা দেশের দিকে, সেটা ইসরায়েলি ছুড়ুক কিংবা ইউএসএ ছুড়ুক, এটা ধরে নেওয়া মোটেই সমীচীন হবে না যে ইরানের যদি নিজের সক্ষমতা থাকে বা যদি নাও থাকে, ইরানকে যারা পেছন থেকে নেপথ্যের সহযোগিতা দিচ্ছে তারা রিটালিয়েট করবে না, এটা ধরে নেওয়াটা খুবই ভুল হবে। কারণ ইন জেনারেল একটা গ্লোবাল সাইকি আছে এগেনস্ট নিউক্লিয়ার ওয়ারফেয়ার। হিরোশিমা নাগাসাকির কেসের পর থেকে কিন্তু গ্লোবালি একটা অ্যান্টি নিউক্লিয়ার একটা প্রচন্ড শক্তিশালী একটা ক্যাম্পেইন কিন্তু অলরেডি চলে আসছে। সো ইরানের মতো একটা বিশাল দেশকে তো একটা নিউক্লিয়ার বোম ফেলেছে কোনো ক্ষতি করা যায়, মানে অ্যাটলিস্ট 10 to 15 নিউক্লিয়ার বোম ওখানে লঞ্চ করতে হবে। কিন্তু যখনই ফার্স্ট স্ট্রাইকটা হবে, ফার্স্ট নিউক্লিয়ার ওয়েপনটা লঞ্চ করার সঙ্গে সঙ্গেই এর রিটালিয়েশনটা কি হতে পারে, মাইট বি ইসরায়েলের উপর একটা নিউক লঞ্চ করা হতে পারে, বা যদি ইরানের সেই ক্যাপাবিলিটি থাকে ইরান করতে পারে, বা তার সহযোগী শক্তিগুলো সেটাকে করতে পারে। বিকজ এটা কিন্তু এত আমরা যদি চায়না কিংবা রাশিয়ার কথা যদি চিন্তা করি, এই ভেনেজুয়েলা থেকে যখন নাকি মাদুরোকে নিয়ে গেল ওখান থেকে, এতে কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চায়না। আজকে ইরানের তেলের উপরে কিন্তু চায়না সিভিয়ারলি ডিপেন্ডেন্ট। আজকে যদি চায়না এই যুদ্ধে যদি সাস্টেইন করতে না পারে, বাট ইফ ইট গোস এগেইনস্ট ইরান, তাহলে কিন্তু চায়না বা অন্যান্য যে শক্তিগুলো আছে, যারা যেটা বললাম যে ডিডলারাইজেশনে যারা বিশ্বাস করে, বা ইউএস এর ইউনিপোলার ওয়ার্ল্ড এর অবিসংবিত নেতা হিসেবে যারা ইউএসএ কে মেনে নিতে চাচ্ছে না, তারা অবশ্যই জিনিসগুলো বসে থাকবে না। আর
নিউক ইউজের ব্যাপারটা আমার মনে হয় ইট উইল রিমেইন উইদিন ডেটারেন্স, এটা কখনোই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের দিকে যাবে না বলে আমার মনে হয়। তো মোটামুটি এটাই আমার ধারণা, যে আমার জি। মনে হচ্ছে যে যুদ্ধটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। আচ্ছা, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না বলে মনে করছেন, যুদ্ধ আরেকটু গড়াবে আপনার ইতে। ধন্যবাদ আপনাকে ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ।